সাউন্ড চালু কোন সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানান। আর সবাই হচ্ছে ক্লাসটা এডুকেশন সায়েন্স পেজ থেকে দেখবেন। হ্যাঁ, আমি হচ্ছে কমেন্টগুলো ওই সায়েন্স পেজ থেকে পড়বো, সো আপনারা ক্লাসটা সায়েন্স পেজ থেকে দেখবেন। আপনারা হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আর বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আজকে হচ্ছে আমরা মানে রসায়ন প্রথম পত্রের 4 নাম্বার চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার পড়াশোনা করব। আমরা প্রথম দিকে 1 নাম্বারটা মানে 2 নাম্বারটা করছিলাম, গুণগত রসায়ন, গতকাল হচ্ছে 3 করছি, তাই না? আজকে আমরা 4, 5 ইনশাল্লাহ শেষ করব, পরবর্তীতে আমরা সেকেন্ড পেপারে যাব। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন, আর আপনারা হচ্ছে ক্লাসটা শেয়ার দিতে পারেন। হ্যাঁ, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাইতে পারেন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই, কেমন? সব ঠিক আছে, আপনি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন। আজকে হচ্ছে আমরা 4 নাম্বার চ্যাপ্টার, যেটা রাসায়নিক পরিবর্তন। ভাইয়া এভরিওয়ান দেওয়া যান নাই ভাই? ও আচ্ছা, দেওয়া যাবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে সবাই শেয়ার দিয়েছেন, যারা যারা দেয়ার আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। ওকে, আজকে আমরা রাসায়নিক পরিবর্তন দিয়ে আমাদের ক্লাসটা শুরু করবো। তাহলে একটা প্রশ্ন দেখো, বিক্রিয়ার হারের একক কি? এটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে, তাই না? বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই প্রশ্নটা আসে। দেখো, জাহাঙ্গীরনগরে আসছিল। সো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন বিক্রিয়ার হার জানার আগে, মানে একক জানার আগে বিক্রিয়ার হার জিনিসটা কি সেটা জানতে হবে। তোমরা একটা কথা মনে রাখবা, হার শব্দটা মানে কি বলো তো? একক সময়ে পরিবর্তন। কি বললাম? একক সময়ে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার কি?
ঘনমাত্রার পরিবর্তন ডেল সি ডিভাইডেড বাই ডেল টি, কতটুকু সময়ে কতটুকু ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে, সেটা হইতে পারে বিক্রিয়কের, সেটা হইতে পারে উৎপাদের, যে কোনোভাবে আমরা বের করতে পারবো। তবে বিক্রিয়কের ক্ষেত্রে ক্রমান্বয়ে সময়ের সাথে সাথে কী হয় বলতো, ঘনমাত্রা কমে, সেজন্য নেগেটিভ সাইন দিতে হয়। আর উৎপাদের জন্য কি করতে হয়, ক্রমান্বয়ে উৎপাদের পরিমাণ বাড়ে, সেজন্য পজিটিভ সাইন দিতে হয়। তাহলে আমরা বিক্রিয়ার হার রিলেটেড এই সূত্র দিয়ে আমরা হচ্ছে বের করতে পারবো। কেমন? তবে বিক্রিয়ার হারের ইকুয়েশন কি বা সমীকরণটা কীরকম, তো আমরা একটা র্যান্ডম একটা বিক্রিয়া লিখি, ধরো এ অফ এ প্লাস বি অফ বি বিক্রিয়া করে কি তৈরি করতেছে ভাই, সি অফ সি প্লাস ডি অফ ডি, এটা একটা বিক্রিয়া ধরলাম। তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি হবে, তাহলে এই দুইটা হচ্ছে আমার বিক্রিয়ক আর এই দুইটা হচ্ছে আমার উৎপাদ, তাই না? তাহলে বিক্রিয়কের আগে কি দিতে হবে, নেগেটিভ সাইন। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ডি অফ এ, মানে এ এর ঘনমাত্রার পরিবর্তন, ডি দ্বারা বুঝাচ্ছি মানে স্মল চেঞ্জ বা ক্ষুদ্র পরিবর্তন, ডিভাইডেড বাই ডিটি, যেহেতু এগুলো বিক্রিয়ক আগে নেগেটিভ সাইন দিতে হবে, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, ডিবি ডিভাইডেড বাই ডিটি। আরও কি লেখা যায়, যেহেতু বিক্রিয়ক আগে নেগেটিভ সাইন দিতে হবে, তাহলে উৎপাদ দিয়ে যদি আমি বের করতে চাই, তাহলে ডিসি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিডি ডিভাইডেড বাই ডিটি, যেহেতু উৎপাদ আগে পজিটিভ সাইন দেওয়া লাগে। বুঝাইতে পারলাম? এখন আসো এই সহগগুলো কি হবে, এখানে অনেক অনেক ইয়া ছিল, মানে ব্যাখ্যা ছিল, আমার এত কিছু জানার দরকার নেই। তোমরা মনে রাখবা সহগ কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সহগ ভাগ হয়ে যাবে। এটা সহগ এ, তাহলে 1/a হয়ে যাবে। এটা সহগ বি, 1/b হয়ে যাবে। এটা সহগ সি, 1/c হয়ে যাবে, 1/d হয়ে যাবে। এটা কিভাবে আসছে সেটা এখন তোমাদের আর জানার দরকার নেই, আপাতত এটুকু মনে রাখো। আচ্ছা, এটা আমি সমীকরণ শিখলাম, কিন্তু বিক্রিয়ার হারের এককটা কি হবে সেটা জানতে চাইছে। খেয়াল করো ভাই, একক বিক্রিয়ার হার উপরে কি ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাহলে উপরে কি ঘনমাত্রার পরিবর্তন, তাহলে ঘনমাত্রার একক কি বলতো ভাইয়া, মোল পার লিটার, মোল পার লিটার, আর ডিভাইডেড বাই সময় সেকেন্ড, তাহলে কি হলো মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক কি ভাই, হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড এটা, অথবা মোল পার লিটারকে কি বলা যায়, মোলার পার সেকেন্ড। আচ্ছা, লিটারকে কি বলা যায় ভাইয়া, ডেসিমিটার কিউব, তাহলে তো ওইটাও হবে। তাহলে কি হবে বলো তো, মোল পার ডেসিমিটার কিউব, আচ্ছা একটু দূরে লিখি, মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড। বুঝাইতে পারলাম? এটা উত্তরে অপশনসে থাকতে পারে, মোল পার লিটার পার সেকেন্ড, মিটার মোলার পার সেকেন্ড, মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড। তাহলে এখানে অপশনসে কোনটা আছে দেখো তো, মোল পার লিটার, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এই যে পাইছো, মোল পার লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি আমার উত্তর। ক্লিয়ার? 1 নাম্বার উত্তর কি বুঝছো তোমরা? এটার উত্তর কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, চলেন আমরা সামনে যাই, আশা করি এটা ক্লিয়ার। পরে আসো দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে, এ অফ এ থেকে বি অফ বি তৈরি হচ্ছে, তাহলে বিক্রিয়ার হার নির্দেশ করে কোনটা, তাহলে বিক্রিয়াটা কি দেখো তো ভাইয়া, বিক্রিয়াটা হচ্ছে এ অফ এ থেকে বি অফ বি তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে। তাহলে আমরা তো বিক্রিয়ার হার সমীকরণ শিখে ফেলছি, এটা যেহেতু বিক্রিয়ক, এটা উৎপাদ, তাহলে বিক্রিয়কের আগে নেগেটিভ সাইন দিতে হবে, নেগেটিভ, তাহলে ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি, এটা সহগ এ, সেটা 1/a হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, এটা কি হবে, ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি, যেহেতু উৎপাদ পজিটিভ সাইন 1/b হয়ে যাবে। দেখো এই দুইটার যে কোনো একটা অপশনস আছে, এটাও থাকতে পারে অপশনসে, ওইটাও থাকতে পারে, যে কোনো একটা আছে। দেখো খেয়াল করো কোনটা আছে দেখো তো, দেখো 1/a ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি আছে তো, এই যে 1/a ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি, পাইছো? এটা হচ্ছে এটার উত্তর। আশা করি বুঝছো। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে, এগুলো কি ভুল করা যাবে? ভুল করা যাবে না, আর ভুল করলে দাঁত খুলে রাস্তায় ফেলে দিতে হবে। এটা দেখো, এটা একটা বিক্রিয়া, 2a প্লাস 2b বিক্রিয়া করে 2c প্লাস 2d তৈরি করতেছে। তাহলে বিক্রিয়াটা কি দেখো তো ভাইয়া, আমার বিক্রিয়াটা ছিল এটা, কি ছিল দেখো, 2a প্লাস 2b
বিক্রিয়া করে তৈরি করতেছি কি 2C প্লাস 2D। তোমরা কি এরকম প্রশ্ন দেখো না এইচএসসিতে হাজার হাজার বার আসছে। আচ্ছা তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি হবে? সিম্পল, dA ডিভাইডেড বাই ডিটি। যেহেতু এটা বিক্রিয়ক আগে নেগেটিভ সাইন দিতে হবে, আগে নেগেটিভ সাইন দেওয়া লাগবে, তাই তো? ওকে, ইজ ইকুয়াল টু ডিবি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিসি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিডি ডিভাইডেড বাই ডিটি। শেষ। কিন্তু সহগগুলো কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, সহগগুলো ভাগ হয়ে যাবে। তাহলে 1/2, এখানে 1/2 হয়ে যাবে, এখানে 1/2 হয়ে যাবে, এখানে 1/2 হয়ে যাবে। তাহলে দেখো তো এইগুলার কোনটা আছে অপশনসের মধ্যে, এগুলার কোনটা আছে অপশনের মধ্যে, খেয়াল করো। দেখো কই আছে, দেখো ডিএ ডিটি নাই, যেহেতু সহগ নেই। যে 1/2 ডিএ ডিভাইডেড বাই ডিটি ডিডি, তাই না? ডি কি আমার উৎপাদ, তাহলে পজিটিভ সাইন, ঠিক আছে। তাহলে উত্তর হবে আমার কি সি, উত্তর হবে আমার কি ভাইয়া সি। প্লাসের 1/2 সরি 1/2 ডিডি ডিভাইডেড বাই ডিটি। বুঝতে পারছেন? এটা বুঝা গেছে? তাহলে এই প্যাটার্নের কোনো প্রশ্ন যেন আপনাদের আর কোনো ঝামেলা না হয়। আশা করি এই বিক্রিয়ার হার রিলেটেড প্রশ্ন আর কোনো ঝামেলা থাকলো না। আচ্ছা এবার সামনে আসি। আচ্ছা যারা হচ্ছে ইয়াতে পরীক্ষা দিবেন, খুলনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, বা আপনাদের ম্যাথেও তো আসতে পারে, তাই না? এটা এডমিশন আসতে পারে, নর্মাল এইচএসসিতে তো অ্যাভেলেবল আসে। একটা বিক্রিয়া খেয়াল করো, বিক্রিয়াটা হচ্ছে দেয়া আছে এটা, কি দেয়া আছে? 4 অ্যামোনিয়া প্লাস 5 অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে 4 নাইট্রিক অক্সাইড, 4 মোল নাইট্রিক অক্সাইড আর 6 মোল ওয়াটার তৈরি করে। এটা হচ্ছে আমার বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি হবে সেটা আমি প্রথমেই লিখে ফেলি। এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি হবে সেটা আমি প্রথমেই লিখে ফেলি। চলো তাহলে কি হবে বলো তো ভাইয়া? ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি, যেহেতু 4 এটা 1/2 মানে 1/4 হয়ে যাবে নেগেটিভ, যেহেতু বিক্রিয়ক। তাহলে পরের লাইনটা কি হবে? এটা হবে ডি অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডিটি, যেহেতু বিক্রিয়ক আগে নেগেটিভ সাইন 1/5 হয়ে যাবে। একইভাবে এটা কি হবে? ডি অফ নাইট্রিক অক্সাইড ডিভাইডেড বাই ডিটি, যেহেতু 1/4 হয়ে যাবে, যেহেতু উৎপাদ পজিটিভের হবে, ইজ ইকুয়াল টু ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এই বিক্রিয়ার জন্য এটা হচ্ছে আমার হার সমীকরণ। তাহলে আমি এটাকে লিখলাম, কেন লিখলাম? আমার এটা দিয়ে ম্যাথটা করা লাগবে। এখন প্রশ্নে আসি, প্রশ্নে কি জানতে চাইছে? বিক্রিয়ার হারের রাশিমালা কোনটা? তাহলে এটাই হচ্ছে আমার কি বিক্রিয়ার হারের রাশিমালার উত্তর। তাহলে 1 নাম্বারের উত্তর হয়ে গেল আমার এটা। বুঝতে পারছো? 1 নাম্বার উত্তর কি হয়ে গেল আমার? এটা হয়ে গেল। এবার আসো পরের পোরশনে, জানতে চাইছে কি পানি উৎপাদনের হার কত। দেখো উদ্দীপকে কিছু বলা আছে, উদ্দীপকে বলা আছে কোনো একক মুহূর্তে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে। তাহলে অ্যামোনিয়ার হারটা দেয়া আছে, মানে ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি। এটার মান দেয়া আছে কত ভাইয়া? এটার মান দেয়া আছে 0.24 মোল পার লিটার পার সেকেন্ড, তাই তো? বা মোলার পার সেকেন্ড। এটার মান দেয়া আছে মোলার পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে আমার কারটা বের করতে বলছে পানিরটা। তাহলে কার কার মধ্যে সম্পর্ক দেখাবো আমরা ভাইয়া? এই অ্যামোনিয়ার সাথে আমি এই পানির সম্পর্ক দেখাবো। তাহলে এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি ভাই? লিখতে পারি 1/4 ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/6 ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি লিখতে পারি। তাহলে আমার অ্যামোনিয়ারটা তো দেয়া আছে, যাবেন? তাহলে অ্যামোনিয়াটা তো দেয়া আছে, তাহলে বসাই দিই। তাহলে অ্যামোনিয়াটা কত দেয়া আছে? 0.24 ডিভাইডেড বাই 4, আর এটা এই পাশে আসলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 6 ইজ ইকুয়াল টু ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। আমার এটাই তো বের করতে বলছে, পানি উৎপাদনের হার, ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আমি সিম্পলিফিকেশন করি কি হবে? উপরে থাকতেছে কত? 24 আর 6, 0.24 ইন্টু 6 ডিভাইডেড বাই নিচে থাকতেছে 4। এখন কাটাকাটি করো, 4 6 24, 6 হবে, তাই না?
তাই তো? আচ্ছা, তাহলে এখানে কয় কয় ঘর ছিল বলো তো? দশমিকের কয় ঘর পরে শূন্য, তাহলে 0.06 হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে গুণ করো তো, 6 6 36 হবে, 36 কয় ঘর পরে 2 ঘর, 1 2, মানে 0.36, শেষ। 0.36 ইউনিট কি হবে? বিক্রিয়ার হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, অথবা মোলার পার সেকেন্ড, অথবা মোলার পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড। এটা তো ক্যালকুলেটরে চাপ দিলে তোমরা পেরেই যাবা। তাহলে এই প্রশ্নটা কি বুঝছো? তাহলে রিটেনে কিন্তু এরকম প্রশ্ন আসবে তোমাদের, মানে সিডিতে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন যদি ক্রিটিক্যাল করে তাহলে এগুলা থেকে দিবে, না হলে ক্যাপিকেসি দিলে তো একদম ইজি, ওগুলা ঝটপট করে ফেলতে পারবা ভাই। আচ্ছা, এবার আমরা আসি লাশ আর তেলের নীতি। তাহলে বিক্রিয়ার হার ওই রিলেটেড প্রশ্ন আসলে যেন আপনাদের কোনো ঝামেলা না হয়। লাশ আর তেলের নীতি এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। লাশ আর তেল কি বলছিল? একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, এখন সাম্যাবস্থা কি বলতো? একটা বিক্রিয়ার সাম্যাবস্থা, একটা বিক্রিয়া কখন সাম্যাবস্থায় পৌঁছায়? রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা এই জিনিসটা দিয়ে কি বুঝো? রাসায়নিক সাম্যাবস্থা এই জিনিসটা দিয়ে কি বুঝো? কখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় বলতে পারবা? যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়, সেটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এই দুইটা যখন ইকুয়াল হয়ে যায় তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায়। মানে এখানে কিন্তু ঘনমাত্রা সেম হয়ে যায় না। কি সেম হয়? ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এবং হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, অথবা সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারগুলো সেম হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটা গ্রাফ দেখি আমরা। হ্যাঁ, একটা বিক্রিয়া ধরো এরকম, এ থেকে বি তৈরি হচ্ছে। ইনিশিয়ালি এটা কত থাকে? বিক্রিয়ক কত? 100। এটা কত? 0। সার্টেন সময় পর ধরো টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড। 5 সেকেন্ডে কি হইলো? 5 সেকেন্ডে ধরো এটা হইলো 80, এটা তখন কত? 20। 10 সেকেন্ড এটা হইলো কত? ধরো 40, এটা হইলো 60, সরি 60, আর এটা হইলো 40। ক্লিয়ার? আচ্ছা, ধরো 15 সেকেন্ড পর এটা হলো 50, এটা হইলো 50। 20 সেকেন্ড পর এটা 40, এটা 60। 25 সেকেন্ড পর এটা 40, এটা 60। 1000 সেকেন্ড পর এটা 40, এটা 60। তাহলে সাম্যাবস্থা কোন অংশটা? এটা যেখানে 50-50 হয়ে গেছে, এটা কি সাম্যাবস্থা? এটা সাম্যাবস্থা না। এখানে ঘনমাত্রা সমান, এখানে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা, বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান। সাম্যাবস্থা কি? যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, মানে কি বিক্রিয়াটা আর চেঞ্জ হচ্ছে না, তাই না? নর্মালি। তাহলে এই অংশটা দেখো, বিক্রিয়ক বারবার 40, উৎপাদ বারবার 60, তাহলে এই অংশটা কি সাম্যাবস্থা। তাহলে এটা যদি আমি একটা গ্রাফে প্লট করতে চাই, গ্রাফটা কীরকম হবে? এটা প্রায় পরীক্ষায় দেখা যায়। এটা যদি এক্স এক্সিস ধরো, আচ্ছা এটাকে নিচে নেই, আর এটাকে যদি আমি ওয়াই এক্সিস ধরি, তাহলে ইনিশিয়ালি বিক্রিয়ক কই থাকবে? একদম বেশি। এখানে থাকবে বিক্রিয়ক 100 ঘরে থাকবে বিক্রিয়ক। এটা হচ্ছে 5, 10, 15, আচ্ছা এভাবে না দিই, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 20, 60, 70, 80, 90, 100, এটা হচ্ছে 100। ক্লিয়ার? ওকে। আর এই পাশে সময়গুলো, তাহলে দেখো তো 100% কি থাকবে? প্রথমে থাকবে কি? বিক্রিয়ক। তাহলে 0 সেকেন্ডে 100, আর উৎপাদ কত? 0। তাহলে প্রথমে হচ্ছে এখানে, আর পরে হচ্ছে এখানে। 5 সেকেন্ড পর দেখো তো কত হয়েছে? 80 আর 20, মানে বিক্রিয়ক হয়েছে কত? 80, বিক্রিয়ক হয়েছে 80, এটা কত? এইটা 80। 5 সেকেন্ড পর এটা হচ্ছে এখানে আসছে, আর উৎপাদ কত হয়েছে? 20 হয়েছে, 10 20। ক্লিয়ার? পরে দেখো 10 সেকেন্ড পর কত? 60 আর 40, 10 সেকেন্ড পর এটা হয়ে গেছে 60,
50 60, এই যে 60 60, আর ওইটা কত হয়েছে ভাই 40, 10 20 30 40, তাই তো এখানে 40। তারপরে দেখো 50 50 হয়েছে, তারপরে কত হয়েছে 40 50 40, আর একটা হয়েছে 60। পরে দেখো বারবার 40 60 চলতে আছে, যত দূরে যাও এই 40 60 চলতেছে। এগুলো কি ঘনমাত্রাগুলো যদি প্লট করি তাহলে আমার গ্রাফটা কীরকম হয় দেখো তো, আমার গ্রাফটা কীরকম হয় না, এগুলোকে যদি একটা দিয়ে অ্যাড করো এরকম, আর এটাকে যদি আবার উপর থেকে অ্যাড করো এরকম, তাহলে সাম্যাবস্থা কোন অংশটা বলো তো, এই অংশটা হচ্ছে আমার সাম্যাবস্থা, তাই না, এই অংশটা। আর এটা কি ওই 50 50 ঘনমাত্রা সেম হইলে কিন্তু সাম্যাবস্থায় পৌঁছায় না, সাম্যাবস্থা হচ্ছে তার এই রিজিয়নগুলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা বুঝছি। এই একটা বিক্রিয়া যখন এরকম সাম্যাবস্থায় পৌঁছাই যাবে তখন বিভিন্ন নিয়ামকের পরিবর্তন করলে তার সাম্যাবস্থাটা কি হয়, চেঞ্জ হয়। তাহলে কিভাবে চেঞ্জ হয় দেখো তো, তার ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপ, এই তিনটা হচ্ছে নিয়ামক। এটা চেঞ্জ করলে মানে নিয়ামকের ফলাফলটা এমনভাবে প্রশমিত হবে যেন কি হয় বলো তো, আসো তোমরা, সাম্যাবস্থাটা এমনভাবে চেঞ্জ হবে যেন নিয়ামক পরিবর্তনের হারটা কি হবে, প্রশমিত হবে। এটা হচ্ছে লা শ্যাটেলের রুলস। তাহলে প্রথমে আমরা পড়বো কি তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবটা কিভাবে আসে? আচ্ছা, তাপমাত্রার প্রভাব পড়ার জন্য আমি একটু আসি। তাপমাত্রার উপর ভিত্তি করে একটা রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? 4 ধরনের, তাই না, সরি 2 ধরনের। একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। এক্সোথার্মিক মানে কি, তাপ উৎপাদী। তাহলে তাপমাত্রার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তাপ উৎপাদী। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেল এইচ এর মানটা কি হয় ভাইয়া? ডেল এইচ এর মানটা অলওয়েজ নেগেটিভ হবে, তাই তো। এবং তাপ উৎপন্ন হবে, মানে এ থেকে প্লাস বি বিক্রিয়া করে যদি সি তৈরি করে, যদি এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তার পাশাপাশি কি উৎপাদন হবে? পাশাপাশি তাপ উৎপাদিত হবে। ক্লিয়ার? আচ্ছা, হইল। এখন ঘটনা হচ্ছে সেম বিক্রিয়াটা যদি আমি ব্যাকওয়ার্ড লিখি, এটা তো ফরওয়ার্ড ডিরেকশন, যদি উল্টাই দিই সেটা আবার তাপহারি হয়ে যাবে। মানে বিক্রিয়াটাকে যদি ঘুরে আমি এইভাবে লিখি, সি আর তাপকে এই পাশে নিয়ে আসবো, আর এই দুইটাকে আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে বিক্রিয়াটা কি হয়ে যাবে? তাপহারি হয়ে যাবে না? কারণ কি বলো তো, এ থেকে বি তৈরি হইতে কি লাগতেছে? তাপ লাগতেছে। সি থেকে এ প্লাস বি তৈরি হইতে তাপ লাগতেছে। সেম, বুঝতে পারছো? এখন ঘটনা হচ্ছে আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই, দেখো বিক্রিয়াটা যদি ফরওয়ার্ডে যায় তখন তাপ উৎপন্ন হয়। আমি যদি আগেই তাপ বাড়াই দিই তাহলে বিক্রিয়াটা কি ফরওয়ার্ডে যাবে না, তখন ব্যাকওয়ার্ডে চলে আসবে, তাপ গ্রহণ করে বিক্রিয়াটা উল্টা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তখন বিক্রিয়া পশ্চাতে যাবে, আর তাপ উৎপাদী বিক্রিয়াতে আমি টেম্পারেচার ডিক্রিজ করে বিক্রিয়া সামনে যাবে। আর তাপ হারিটা কি ভাইস ভার্সা, উল্টা। বুঝতে পারছো? এটা কি তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তাহলে খেয়াল করো ভাই, এইটাই এখানে বলা আছে। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার যদি আমি টেম্পারেচার বাড়াই বিক্রিয়া পেছনে আসবে, আর তাপ উৎপাদী বিক্রিয়াতে টেম্পারেচার কমালে বিক্রিয়া ফরওয়ার্ডে যাবে। অন দ্য আদার হ্যান্ড তাপ হারি বিক্রিয়াতে যদি বাড়াই তখন বিক্রিয়াটা সামনে যাবে, আর কমাইলে পিছনে আসবে। বুঝতে পেরেছো? বুঝলে এই প্রশ্নের আনসার করো। কই গেল এটা? দেখো, একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়ার ডেল এইচ এর মান দেয়া আছে কত? প্লাস 3.5। বিক্রিয়ার ডেল এইচ এর মান দেয়া আছে প্লাস 3.5। যদি প্লাস 3.5 দেয়া থাকে তাহলে ডেল এইচ এর মান পজিটিভের, তাহলে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি? যেহেতু ডেল এইচ এর মান পজিটিভ, বিক্রিয়াটা অবশ্যই তাপ হারি। এইটুকু তো বুঝছি। এখন তাপহারি বিক্রিয়াতে আমি বিক্রিয়াটাকে সামনে স্থানান্তর করতে চাচ্ছি, মানে ডান দিকে নিতে চাচ্ছি। কোশ্চেনটা বুঝো, বিক্রিয়াটাকে আমি ফরওয়ার্ডে নিতে চাচ্ছি। তাহলে তাপহারি বিক্রিয়াতে ফরওয়ার্ডে কখন যাবে? যখন টেম্পারেচার বাড়াবো। এই যে দেখো, তাপহারি বিক্রিয়াতে যদি আমি বিক্রিয়াটাকে সামনের দিকে নিতে চাই তাহলে টেম্পারেচার কি করতে হবে? বাড়াতে হবে। তখনই কি বিক্রিয়াটা সামনে যাবে, তাই তো? তাহলে এই বিক্রিয়াকে আমি সামনে নিতে টেম্পারেচার বাড়াইতে হবে। দেখো তো বিক্রিয়াটা কত ডিগ্রিতে ঘটতেছে? রুম টেম্পারেচারে বা 25 ডিগ্রিতে ঘটতেছে। তাহলে অপশনে এমন একটা উত্তর হবে যেটা 25 ডিগ্রি থেকে বেশি। এই যে হচ্ছে, দেখো বিক্রিয়াটাকে তাপমাত্রা যদি আমি 35 ডিগ্রি করি তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তাপমাত্রা যদি আমি 35 ডিগ্রি করি বিক্রিয়াটা সামনের দিকে যাবে। এটা কি বুঝছো? ভাই কোন পেজ থেকে দিচ্ছেন? কোন বলাবার নাই, সায়েন্স থেকে।
তাহলে কি হবে বলো তো, বিক্রিয়াটা 35 ডিগ্রিতে ঘটাইতে হবে। এটা কি বুঝছেন আপনারা? ওকে, যদি বুঝে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলেন পরবর্তীতে যাই। আচ্ছা এটা দেখো, এবার আসি চাপের প্রভাব। আচ্ছা চাপের প্রভাবটা এবার একটু পড়াশোনা করে আসি, চলেন। সাম্যাবস্থায় চাপের প্রভাব। চাপের প্রভাবটা কিরকম ভাবে কাজ করে? আচ্ছা চাপের প্রভাব কখন কাজ করবে জানেন? অবশ্যই এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে। অবশ্যই গ্যাসিয়াস হইতে হবে। 1 নাম্বার শর্ত কি ভাইয়া? 1 নাম্বার শর্ত কি ভাইয়া বলো তো? 1 নাম্বার শর্ত হচ্ছে গ্যাসীয় হইতে হবে, বিক্রিয়কগুলো গ্যাসীয় হইতে হবে, গ্যাসীয় হতে হবে, বুঝছো? 1 নাম্বার শর্ত হচ্ছে বিক্রিয়কগুলো গ্যাসীয় হইতে হবে, মানে সরি বিক্রিয়ক বা উৎপাদগুলো গ্যাসীয় হইতে হবে। 2 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত হচ্ছে মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে, মূল সংখ্যার পার্থক্য, মূল সংখ্যার পার্থক্য থাকা লাগবে। মূল সংখ্যার পার্থক্য থাকা লাগবে। এখন মূল সংখ্যার পার্থক্য কোনটা ভাই? ওই যে ড্যালেনের মানটা যে বের করতে হয়। এখন ড্যালেনের মান কিভাবে বের করতে হয় মনে আছে? উৎপাদের মোট মূল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোট মূল সংখ্যা। তাহলে ড্যালেন মানে কি? মূল সংখ্যার পার্থক্য আমরা ড্যালেন দিয়ে বের করি। ড্যালেন মানে কি? উৎপাদের মোট মূল সংখ্যা, উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মূল সংখ্যা। উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মূল সংখ্যা। এভাবে হচ্ছে মূল সংখ্যার পার্থক্য বের করে নিতে হবে। এখন তোমাদেরকে একটা বিক্রিয়া দেখায়। ধরো ধরো বিক্রিয়াটা হচ্ছে এরকম, a প্লাস 2b বিক্রিয়া করে সি তৈরি করে, তাই তো? ঘটনাটা দেখো তো, এখানে যদি আমি ড্যালেনের মান বের করি, ড্যালেনের উৎপাদের মোট মূল সংখ্যা কয় মোল? 1 মোল। সি কত মোল আছে? 1 মোল। তাহলে 1 মাইনাস এখানে কয় মোল আছে? 3 মোল। 3 ইজিকলস টু -2। মানে ড্যালেনের মানটা কি আসছে বলো তো? নেগেটিভের আসছে। ড্যালেনের মানটা নেগেটিভ আসছে। ড্যালেনের মান নেগেটিভ, এটা কি প্রকাশ করে? উৎপাদ বেশি নাকি বিক্রিয়ক বেশি? দেখো তো, ড্যালেনের মান নেগেটিভ মানে প্রকাশ করে বিক্রিয়ক বেশি। ড্যালেনের মান নেগেটিভ প্রকাশ করে কি? বিক্রিয়ক বেশি, তাই না? যেহেতু 3 মোল আছে। আচ্ছা যদি যদি ডেল এন এর মান নেগেটিভ হয়, মানে তখন কি বেশি? বিক্রিয়ক বেশি। নেগেটিভ এটা কি প্রকাশ করে? বিক্রিয়ক বেশি, বিক্রিয়ক বেশি, বিক্রিয়ক বেশি। যদি বিক্রিয়ক বেশি হয়ে থাকে, তখন যদি আমি প্রেসার ইনক্রিজ করি, তখন যদি আমি প্রেসার বাড়াই, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনে যাবে, বিক্রিয়া ফরওয়ার্ডে যাবে। বুঝাইতে পারলাম? অন দ্য আদার হ্যান্ড ড্যালেনের মান তো পজিটিভ হইতে পারতো। ড্যালেনের মান যদি পজিটিভ হয়, সেটা কি রিপ্রেজেন্ট করবে বলো তো? ড্যালেনের মান পজিটিভ মানে কি? উৎপাদ বেশি। উৎপাদ থেকে বিক্রিয়ক মাইনাস, তাইলে তো পজিটিভ মানে কি? উৎপাদ বেশি। এটা মানে কি? উৎপাদ বেশি, উৎপাদের পরিমাণ বেশি, উৎপাদের পরিমাণ বেশি, তাই তো? তখন যদি আমি প্রেসারকে ইনক্রিজ করি, বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাতে যাবে, পশ্চাতে যাবে। আর বাকিটা কি? ভাইস ভার্সা। বুঝলা? আর যদি ড্যালেনের মান কি হয়? ড্যালেনের মান কি হয়? 0 হয়, 0 হয়। এই বিক্রিয়ার চাপের প্রভাব নাই। এই বিক্রিয়ার মধ্যে কি নাই? চাপের প্রভাব নাই, চাপের প্রভাব নাই, প্রভাব নেই। এইটুকু হচ্ছে খেলা। আশা করি বুঝাইতে পারলাম। বুঝলেন? যদি বুঝেন তাহলে এই কথাগুলি হচ্ছে আমার এই চার্টে লেখা। দেখো ড্যালেন মানে কি? উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মূল সংখ্যা। এখন দেখো ড্যালেনের মান যখন 0, তখন কি? বিক্রিয়ার মধ্যে চাপের কোনো প্রভাব নাই। ড্যালেনের মান নেগেটিভ হইতে পারে। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বেশি। তখন যদি আমি চাপ বাড়াই, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনে যাবে। তখন যদি আমি চাপ কমাই, বিক্রিয়া পশ্চাতে আসবে। ড্যালেনের মান পজিটিভ মানে কি? উৎপাদ বেশি। উৎপাদ বেশি হলে চাপ যদি বাড়াই, বিক্রিয়া পিছনে যাবে, আর চাপ যদি কমাই, বিক্রিয়া সামনে যাবে। বুঝতে পারছো? বুঝছো? আশা করি বুঝছো। এখানে যা যা পড়া সেটাই আমি বাংলা ভাষায় এখানে লিখে দিছি। ওই চার্টে যা যা আছে সেটাই আমি এখানে বাংলা ভাষায় লিখছি। বুঝতে পারছেন কি বাচ্চারা?
ওকে, ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে যাই। চলো দেখো কি বলছে, একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়ার মধ্যে জানতে চাইছে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। আচ্ছা, চাপ বাড়ালে কি ঘটবে? এই বিক্রিয়া যদি আমি চাপ বাড়াই, বিক্রিয়াতে যদি আমি চাপ বাড়াই তখন কি ঘটবে জিনিসটা, ওকে, এটা জানতে চাইছে। বিক্রিয়াতে যদি আমি চাপ বাড়াই তখন কি ঘটবে, কোশ্চেনটা বুঝো। এই বিক্রিয়াতে যদি আমি চাপ বাড়াই তখন কি ঘটবে। এখন বিক্রিয়ার মধ্যে আগে ডেল এন এর মান বের করা লাগবে। তাহলে দেখো তো প্রথমে ডেল এন এর মানটা বের করি। ডেল এন ইজ ইকুয়াল টু কি বলো তো? এখানে কয় মোল আছে? 1 মোল, এখানে আছে 4 মোল, 5 মোল, মানে বিক্রিয়ক 5 মোল মাইনাস উৎপাদ কত, সরি উৎপাদ 5 মোল, বিক্রিয়ক কত মোল আছে? 3 মোল আর 4 মোল 7 মোল 7। তাহলে কত আসতেছে বলো তো? -2, মানে নেগেটিভ। তাহলে ডেল এন এর মানটা কি ভাই? নেগেটিভ। ডেল এন এর মান নেগেটিভ মানে কি? ডেল এন এর মান নেগেটিভ মানে কি? বিক্রিয়ক বেশি, তাই না? ডেল এন এর মান নেগেটিভ মানে কি? বিক্রিয়ক বেশি। এই যে দেখো, ডেল এন এর মান নেগেটিভ মানে বিক্রিয়ক বেশি, চাপ বাড়লে বিক্রিয়ার সামনে যাবে। তাহলে এখানে চাপ বাড়াচ্ছি, নেগেটিভ মানে কি বেশি? বিক্রিয়ক বেশি। বিক্রিয়ক বেশি, বিক্রিয়ক যদি বেশি হয় তখন আমার চাপ যদি বাড়াই তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনে যাবে, সামনে যাবে, তাই তো? চাপ যদি বাড়ে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনে যাবে। বুঝছো? উত্তর কি হবে? বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডান দিকে সরে যাবে। সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। সবাই কি ডি আনসার করছো? সবাই কি ডি আনসার করছো? আচ্ছা, এবার আসো, যারা যারা এই প্রশ্নে ডি আনসার করছো তারা ধরা খাইছো, এটার উত্তর এটা হয়নি। যারা যারা ডি আনসার করছো তাদের সব কিছু বলে এটা হয়নি, তাহলে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। কারণটা কি দেখো, আমি কি বলছিলাম? চাপের প্রভাব কার জন্য প্রযোজ্য? অবশ্যই গ্যাসীয়গুলোর জন্য, তাই না? গ্যাসিয়াস মিডিয়ামের জন্য বা গ্যাসিয়াস বিক্রিয়ক বা উৎপাদের জন্য। দেখো এটা সলিড, এটা সলিড, তাহলে এটার মধ্যে চাপের প্রভাব নাই। এটা গ্যাস, এটার মধ্যে চাপের প্রভাব আছে। দেখো এটা গ্যাস, এটার মধ্যে আছে। এটা সলিড, এটার মধ্যে চাপের প্রভাব নেই। ক্লিয়ার? ক্লিয়ার? চাপের প্রভাব নেই। এখন যদি আমি নতুন ডেলেন বের করি, কত বিক্রিয়ক কত মোল আছে? 4 মোল। উৎপাদ কত মোল আছে? 4 মোল, মানে 4 - 4 = 0, মানে ডেলেন এর মান কত আসছে? 0। 0 হলে কি হয়? এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, এই বিক্রিয়ায় চাপের প্রভাব নাই, চাপের কোনো প্রভাব নাই, চাপের প্রভাব নেই, মানে বিক্রিয়ার সাম্যাবস্থা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাহলে উত্তর আমি আর কি হবে? সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে, সাম্যাবস্থা আমার অপরিবর্তিত থাকবে। বুঝতে পারলাম? উত্তর হবে আমার সি, সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে। যারা যারা হচ্ছে ভুল আনসার করছেন, বুঝছেন? ডি যারা আনসার করছেন প্রথমে আমার মতো, ভুলটা কই হয়েছে বুঝছেন? একটু খেয়াল রাখা লাগবে। দেখেন, আমি যখন চাপের প্রভাব পড়াইছি প্রথমে কি বলছিলাম? গ্যাসীয় হইতে হবে, বারবার বলছি গ্যাসীয় হইতে হবে, মূল সংখ্যার পার্থক্য থাকা লাগবে। একজন স্মাইলি রিয়েক্ট দিছে, কিরকম? বেকুব একটা স্মাইলি দিছে, এরকম। ওর নাম কি? আফিফা নুসাইবা। ওকে, বেকুব স্মাইলি দিছে একটা। ওকে, ঠিক আছে। এখন কি আপনারা বুঝছেন এটা? তাহলে এই প্রশ্নগুলো যখন আসবে একটু সতর্কতার সহিত আনসার করা লাগবে। আপনি তো কনসেপ্ট জানেন ভাই, চাপের প্রভাব কার উপর প্রযোজ্য, গ্যাস হইতে হবে, এগুলো জানার পরে যদি ভুল করেন, মাত্র পড়াইলাম না, ভুল করা হইল না তো। এখন থেকে যেন আর ভুল না হয়, কেমন? একটু সতর্ক থাকবেন। ওকে, এবার আসেন আপনার বইয়ের একটা চার্ট। এই যে এই চার্টটা আপনার বইয়ের, হাজারিন আক্তারের বই যারা পড়েন ওই বইয়ে আছে এটা। হ্যাঁ, এটা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য। তবে কি কি পড়া লাগবে আমি বলে দিচ্ছি, কি কি পড়া লাগবে বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই অংশগুলা। প্রথম হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে? হ্যাবারবস পদ্ধতিতে। এটা লাগবেই। অ্যামোনিয়া হ্যাবারবস পদ্ধতিতে উৎপাদন করা হয় এবং এই প্রক্রিয়ার জন্য টেম্পারেচার কত লাগে? 450 থেকে 550 ডিগ্রি টেম্পারেচার লাগে। আর চাপ কত লাগে? 200 এটিএম। চাপ 200 এটিএম। আর হচ্ছে প্রভাবক হিসেবে আয়রন এবং মলিবডেনাম। আমি যা যা দাগাই দিচ্ছি ওগুলো ভালো করে মনে রাখবা, তাইলেই হবে, এগুলোই পরীক্ষা আসবে। আশা করি এটা বুঝছো। পরে আসো, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি প্রণালীর নাম কি? স্পর্শ প্রণালী। তাহলে স্পর্শ পদ্ধতিতে কি করা হয়? সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। ওকে, তারপরে আসো, তাপমাত্রা কত লাগে? 400 থেকে 500 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা লাগে। আর চাপটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট চাপ কত? 1.7 এটিএম প্রেসার লাগে, 1.7 এটিএম। আর প্রভাবক হিসেবে লাগে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, হচ্ছে প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা প্লাটিনাম লাগে। আশা করি বুঝাইতে পারলাম। এবার আসেন আরেকটা আছে কই? অসওয়াল্ড পদ্ধতি।
অসওয়াল্ডের পদ্ধতি, হ্যাঁ, এই পদ্ধতিতে কি তৈরি করা হয় ভাই? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। টেম্পারেচারটা লাগবে না, চাপটা লাগবে 4 থেকে 10 এটিএম চাপ লাগে, আর হচ্ছে প্রভাবকটা লাগবে প্লাটিনাম আর হচ্ছে রোহেনিয়াম, এটা লাগে। হ্যাঁ, তাহলে যা যা দেখালাম শুধুগুলো মনে রাখবেন, এগুলাই বারবার পরীক্ষা আসে। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস অর্ধেক শেষ, এতক্ষণে পোলাপান আসছে। ওকে, এই আশা করি বুঝছেন। আপনাদেরকে বারবার বলতেছি এই চাপের প্রভাব ভালো করে মনে রাখবেন। এখানে এই যে ভুল করে পোলাপান, বুঝছেন, এই যে মূল সংখ্যার পার্থক্য যে থাকবে না, এখানে সবাই এটা দিয়ে আনসার করে, চাপ বাড়লে বিক্রিয়ার সামনে যাবে, ডি আনসার করবে, কিন্তু অ্যাকচুয়াল যে এটা কি হবে, চাপের প্রভাব থাকবে না, একটু খেয়াল করে দেখাইতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার আসি আমরা ক্যাপি গ্যাস রিলেটেড। হ্যাঁ, এবার আসি ক্যাপি গ্যাসের সাম্য দ্রবক। ভরক্রিয়ার সূত্র। আচ্ছা, ভরক্রিয়ার সূত্র কি বলছিল মনে আছে আপনাদের? ভরক্রিয়ার সূত্রে বলছিল আপনার একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, হ্যাঁ, তখন কি বলতেছি, ভরক্রিয়ার সূত্র নির্দিষ্ট টেম্পারেচার এবং চাপে, মানে টেম্পারেচার আর প্রেসার কি থাকবে, ফিক্স থাকবে, তখন একটা বিক্রিয়ার হার কার সমানুপাতিক? একটা বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে তার সক্রিয় ভরের। কার? সক্রিয় ভরের সমানুপাতিক হয়। এখন আমার এখানে একটা কোশ্চেন আছে ভাই, সক্রিয় ভরের সমানুপাতিক বুঝতে পারছি, এখন সক্রিয় ভর জিনিসটা কি? সক্রিয় ভর দুই ধরনের হইতে পারে। যদি আমি আংশিক চাপকে কনসিডার করি, যদি সক্রিয় ভর হিসেবে আমি কাকে নেই? আংশিক চাপকে কনসিডার করি। আবার আমরা ইচ্ছা করলে সক্রিয় ভর হিসেবে মোলার ঘনমাত্রাকে নিতে পারি। কারে? মোলার ঘনমাত্রা, নট আণবিক ভর, মোলার ঘনমাত্রাকে নিতে পারি। হ্যাঁ, এই দুটা জিনিস নিতে পারি। যখন আমরা আংশিক চাপকে নিব, সেখান থেকে আমরা কি পাবো ভাইয়া? সেখান থেকে আমরা পাবো ক্যাপি। আর যখন আমরা মোলার ঘনমাত্রা নিব, সেখান থেকে আমরা পাবো ক্যাসি। এইটুকু জিনিস বোঝা লাগবে। মোলার ঘনমাত্রা মানে কি? মোলার ঘনমাত্রা হচ্ছে ক্যাপি। আংশিক চাপ থেকে পাবো ক্যাপি, আর মোলার ঘনমাত্রা থেকে পাবো ক্যাসি। হ্যাঁ, এইটুকু জিনিস একটু মাথায় সুন্দর করে ঢুকে রাখতে হবে। ওকে, এটাকে একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, এটাকে একটু উপরে দিয়ে দিই, থাকলো। এখন আসো, এই যে ক্যাপি এবং ক্যাসি, এই জিনিসগুলো আমরা কিভাবে বের করি? সে একটা বিক্রিয়া দেখাচ্ছে, ধরো একটা বিক্রিয়া আছে এরকম, A of A plus B of B, C of C plus D of D, এটা একটা বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার জন্য ক্যাপি এবং ক্যাসির রাশিমালাটা কি হবে সেটা একটু খেয়াল করো। এই বিক্রিয়ার জন্য আমি যদি ক্যাসি লিখতে চাই, কিভাবে আসে এগুলো তো আমরা জানি, ডিরাইভেশন জানি, ফরওয়ার্ড ডিরেকশন রেট ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড ডিরেকশন রেট, সেখান থেকে আসে মূলত, বুঝছো? এই ক্যাপি ক্যাসির রাশিমালা প্রতিপাদন আশা করি দেখাইতে হবে না, দেখানো লাগবে কি? একটু কমেন্ট করে জানাও তো, এটা কি দেখানো লাগবে কি না। আচ্ছা, আমরা ক্যাসি ইকুয়াল কি লিখতে পারি? উৎপাদের ঘনমাত্রা ঘাতসহ গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা ঘাতসহ গুণফল। তাহলে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদকে সি এর ঘনমাত্রা, তার ঘাত কত? সি, মানে সহগটা পাওয়ার হয়ে যাবে, এটাই বুঝাচ্ছি। তা ডি অফ ডি টু দি পাওয়ার ডি। ক্লিয়ার? ওকে, তাহলে নিচে গিয়ে আসবে বিক্রিয়কগুলো, এ টু দি পাওয়ার এ, এটা, তাই তো? এই বিক্রিয়ার জন্য হচ্ছে আমার ক্যাসির রাশিমালা এটা। তাহলে ক্যাপির রাশিমালাটা কি হবে? এই সেম বিক্রিয়ার জন্য আমি যদি ক্যাপির রাশিমালা লিখতে চাই, ক্যাপি ইজ ইকুয়াল টু কি হবে? এগুলো হচ্ছে আংশিক চাপ দিয়ে, ক্যাপির জন্য কি আংশিক চাপ লাগবে? তাহলে পার্শিয়াল প্রেসার অফ সি, সি টু দি পাওয়ার সি, ইন্টু পার্শিয়াল প্রেসার অফ ডি, ডি টু দি পাওয়ার ডি, নিচে আসবে পার্শিয়াল প্রেসার অফ এ টু দি পাওয়ার এ, উপরে আবার আসবে পার্শিয়াল প্রেসার অফ বি, বি টু দি পাওয়ার বি। তাহলে এটা হচ্ছে আমার ক্যাপির রাশিমালা। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, এই ক্যাপি এবং ক্যাসির মধ্যে কি সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমার কি ভালো করে মনে রাখা লাগবে। এই পারি দেখানো লাগবে না। ওকে, আচ্ছা, এবার আসে ক্যাপি আর ক্যাসির মধ্যে যে সম্পর্কটা আছে, আমরা কি জানি বলো তো? ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি ডেল এন, তাই তো? এই ডেল এন কোন ডেল এন? ওই যে উৎপাদের মোট মোল সংখ্যা ডিভাইডেড বাই
বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে এইগুলো যদি জানি আমরা সামনের কোশ্চেনগুলো প্রপারলি আনসার করতে পারবো। চলো এবার আসি এখানে। একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো মার্কারি 2 অক্সাইডকে তাপে নিম্নের বিক্রিয়া অনুরূপে ভাঙে আর কি। বিক্রিয়াটা দেওয়া আছে, এই যে দেখো বিক্রিয়াটা হচ্ছে এটা, বিক্রিয়াটা একটু খেয়াল করে, এটা দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়ার জন্য সাম্যাঙ্কের মান বের করতে বলছে, মানে সাম্যাঙ্ক ক্যাসির মানটা বের করতে বলছে, ক্যাসির মানটা বের করতে বলছে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমি যদি বের করি, দেখো তো কি হবে। তাহলে ক্যাসি ইজ ইকুয়াল টু হবে, উপরে যাবে কে ভাইয়া, উপরে যাবে উৎপাদের ঘনমাত্রার গুণফল ঘাত সহ। তাহলে উৎপাদ কে আছে, মার্কারি, তাহলে দুইটা আছে সেটা পাওয়ার হয়ে যাবে। তারপর কি আছে, অক্সিজেন, আর নিচে আসবে কে, এই যে মার্কারি অক্সাইড, বুঝলা। এটা এটা কই আছে দেখো তো, এটা কই আছে, এই যে দেখো মার্কারি স্কয়ার অক্সিজেন, মার্কারি ডিভাইডেড বাই মার্কারি অক্সাইড ডিভাইড স্কয়ার 2, এই দেখছো, এটা পাইছো কি, পাইছো? একটু জানো পাইছো কিনা। বুঝছো, সবাই আনসার করতে পারছো? এটার উত্তর যেটা হবে। আচ্ছা এবার আসো, যারা যারা এটা আনসার করছো, যারা যারা এটা আনসার করছো, হ্যাঁ যারা যারা এটা আনসার করছো, যারা যারা এটা আনসার করছো তাদেরটা ভুল, তাদেরটা ভুল, তাদেরটা ভুল, এটাও কি ভুল, এটাও কি ভুল। কেন কেন ভুল, কেন ভুল মনে রাখবা, নোট কেন ভুল এখানে লিখে দিচ্ছি। এই সকল কিছু, এই সকল কিছু কার জন্য প্রযোজ্য, একুয়াস মিডিয়াম প্লাস এবং গ্যাসিয়াস, এই দুইটার জন্য প্রযোজ্য। লিকুইড বা সলিডের জন্য প্রযোজ্য না, লিকুইড বা সলিডের জন্য প্রযোজ্য না, বুঝতে পারলা। একুয়াস হইতে হবে মিডিয়াম, মানে বিক্রিয়ক বা উৎপাদগুলো, আর অথবা গ্যাসিয়াস হইতে হবে। কিন্তু কোশ্চেনে দেখো তো ভাই এটা সলিড, তাহলে আমার এইটা কি, এটা কি আমার বিক্রিয়া আসবে না, তাহলে এটা আমার কি বলো তো ভাইয়া, বিক্রিয়া আসবে না, এটা বাদ। এটা লিকুইড, তাহলে এটাও আসবে না, গ্যাস শুধু একটা আছে, শুধু গ্যাসিয়াসটা আসবে। এই বেকুব একটারে পাইছি, ইসরাত রিয়া, এই এগুলো এডমিশনের কোশ্চেন, থাপ রাইয়া, এটা এডমিশনেও আসছে, ঢাবিতেও আসছে, কিন্তু এটা বোর্ডের প্রশ্ন, তুমি বোর্ডের প্রশ্ন সলভ করো। 4 নাম্বার চ্যাপ্টার খুলেই দেখো, সব এগুলাই। আচ্ছা দেখো, তাহলে এটা লিকুইড এটা সলিড, এই দুইটা বাদ, আছে কে, গ্যাস একটা, তাহলে আমার ক্যাসি, ক্যাসিটা কি হবে ভাই, ক্যাসিটা হবে শুধু অক্সিজেন। এটা এটা কই আছে দেখো তো, এই অপশনসটা, এই অপশনসটা কই আছে খেয়াল করতে পারবা, এই যে দেখো, এই হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে এটা কি আমার ভুল, ভুল। বুঝাইতে পেরেছি, বুঝেন নাই, বুঝেন নাই। আচ্ছা দেখো, আবার দেখো, এই যে ক্যাপি ক্যাসি এই জিনিসগুলো কার জন্য প্রযোজ্য, অবশ্যই গ্যাসিয়াস হইতে হবে অথবা একুয়াস মিডিয়ামে হইতে হবে, গ্যাসিয়াস হইতে হবে অথবা একুয়াস মিডিয়ামে হইতে হবে। দেখো তো এটা সলিড না, এই বিক্রিয়কটা কি সলিড, তাহলে এটা আসবে না, এটা বাদ। এটা কি লিকুইড, এই যে লিকুইড, এটাও কি আসবে না, শুধু গ্যাস আছে একটা, গ্যাসেরটা আসবে। একুয়াস হইতে হবে এবং গ্যাসিয়াস হইতে হবে, বুঝছো, অথবা হয় একুয়াস হওয়া লাগবে, না হয় গ্যাসিয়াস হওয়া লাগবে। সলিড থাকলে হবে না, এবং কি বলে এটাকে, ওই যে লিকুইড থাকলে হবে না। এখন কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা আপনারা বুঝছেন? আরেকজন বেকুব কি ইমোজি দিল, বোকা হইলাম, উল্টা মানে মাথা ঘুরেই গেছে। আচ্ছা আমরা সামনে যাই, কেমন? এটা বলেন আপনারা, কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় ক্যাপিকেসি সমান, মানে এইগুলোর মধ্যে ক্যাপিকেসি কার সমান হবে? আচ্ছা কখন ক্যাপিকেসি সমান বলেন তো? আমরা কি জানি বলো তো, ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি ডেল এন, তাই না? কখন ক্যাপি আর কেসি সমান হবে? যখন যখন হোয়েন ডেল এন, ডেল এন এর মান কত হবে? 0 হবে, 0 হবে।
তখন কি হচ্ছে দেখো তো, ডেল এন এর মান 0 হইলে আমরা কি জানি, ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি RT টু দি পাওয়ার 0। তাহলে এটার মান 1 হয়ে যাবে, তখন ক্যাপি ইজ ইকুয়াল ক্যাসি হবে। যখন ডেল এন এর মান 0 তখন ক্যাপি আর ক্যাসি কি সমান হবে, বুঝতে পারলা? তাহলে কি আমার শর্ত কি, ডেল এন এর মান কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। ডেল এন এর মান 0 হওয়া লাগবে। এখন ডেল এন এর মান 0 এই বিক্রিয়াগুলোর কোথায় কোথায় ডেল এন এর মান 0 হবে দেখো তো, যেখানে উৎপাদ ডেল এন মানে কি, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে খেয়াল করো এখানে বিক্রিয়ক কত মোল আছে, 1 মোল 2 মোল, আর এখানে আছে 1 মোল, তাহলে ডেল এন এর মান 0 হচ্ছে না। এখানে আছে 2 মোল, এখানে 1 মোল, এখানে 2 মোল, এটাও কি ইকুয়াল হচ্ছে না। তারপরে এখানে খেয়াল করো এখানে আছে 2 মোল, উৎপাদ বিক্রিয়ক কত মোল, 1 মোল 1 মোল 2 মোল, পেয়ে গেছি। দেখছো এটার মধ্যে ডেল এন এর মানটা কি 0, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এটার জন্য কি ডেল এন ইজ ইকুয়ালস টু 0। কিভাবে, উৎপাদ 2 মোল, বিক্রিয়ক এখানে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল, -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে ডেল এন এর মান যেখানেই 0 সেটাই কি, সেখানেই কি বলো তো, ক্যাপি আর ক্যাসি সমান। আশা করি বুঝছেন। এই 7 আনসার ডি আনসার করছে এই গাধাগুলা। ও আচ্ছা আচ্ছা, সরি 7 ডিও হবে, দেখো 2 এখানে 2, তাহলে এটা হবে ডি, আর এটা উত্তর দুইটা, সি প্লাস ডি, এই দুইটাই উত্তর। সিডি, যারা সিডি আনসার করছেন উভয়ই সঠিক। এবার আপনারা গাধা না, বুঝলা? ওকে, আশা করি এটা বুঝছেন। একজন বলছে বেকুব, এই বেকুব বলছি না, বেকুব ব, শুদ্ধ করে নাও, উচ্চারণটা কি বেকুব। ওকে, বেকুব। ওকে, আচ্ছা পরে আসেন, আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে ক্যাপি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক কি। এই প্রশ্নটা থেকে আমরা 3টা প্রশ্ন শিখবো। এই প্রশ্নটা থেকে আমরা এই আরেকজন বলছিল এটা তো এডমিশনের প্রশ্ন, এটা তো সাল দেয়া নাই, তাই না? এটা বোর্ডেরও প্রশ্ন। আচ্ছা, এখান থেকে আমরা 3টা প্রশ্ন শিখবো, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, সম্পর্ক বের করব। তো আমরা কি জানি, প্রথমে ডেল এন এর মানটা বের করব, কারণ কি ক্যাপি ক্যাসির সম্পর্ক বের করতে বলছে। এখানে বিক্রিয়াটার মধ্যে উৎপাদ কত মোল ভাইয়া, 2 মোল, বিক্রিয়ক কত মোল, 3, আর এখানে আছে 1, 4 মোল, তাই না? তাহলে কি হবে, 2 - 4 ইজ ইকুয়াল টু -2। ডেল এন এর মান কত পাইলাম ভাই, -2 পাইলাম। তাহলে ক্যাপি ক্যাসির সম্পর্কটা কি আমরা তো জানি, কি জানি ভাইয়া, আমরা জানি ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি RT ডেল এন এর মান কত, -2। তাহলে এটা একটা উত্তর, এটা আমার এক ধরনের উত্তর, তাই তো? এটাকে আরো কিভাবে মডিফাই করা যায় দেখো, এটাকে আরো কিভাবে মডিফাই করা যায় খেয়াল করো। আমি যদি এই ক্যাপি কে ক্যাপির জায়গায় রাখলাম, আর ক্যাসি RT -2 মানে ভাগ না, তাহলে এখানে আমি কি লিখতে পারি, ক্যাসি ডিভাইডেড বাই RT স্কয়ার, এটা লিখতে পারি। এটা কি বুঝছো? তাহলে অপশনে কিন্তু এটাও থাকতে পারে, থাকতে পারে। ক্লিয়ার? এখানে আমি আবার কি করতে পারি দেখো, আবার কি করতে পারি, আমি যদি এবার এখানে কি করি দেখো তো, ক্যাসির মানটা লিখি, তাহলে ক্যাসি ইজ ইকুয়ালস টু কি হবে, RT গুণ ক্যাপি ইন্টু RT স্কয়ার। প্রশ্ন ভালো করে খেয়াল করে নিতে হবে, ক্যাপি দেয়া আছে, ক্যাসি দেয়া আছে, নাকি ভাগ আকারে দেয়া আছে। প্রশ্ন কিন্তু ঘুরাইতেই পারে, খুবই স্বাভাবিক। ওকে, একটু খেয়াল করা লাগবে আপনাদের। তাহলে অপশনস এই 3টা থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। একটু সতর্কতার সহিত আনসার করা লাগবে, দেখো তো এগুলোর মধ্যে কোনটা আছে অপশনের মধ্যে, ক্যাপি ইকুয়াল ক্যাসি RT -2, তাহলে বি উত্তর হবে। যেহেতু সবগুলা ক্যাপি দিয়ে আছে, তাহলে উত্তর হবে আমার বি। বুঝছেন কি? একটু কষ্ট করে জানাবেন, যদি সবাই বুঝে থাকেন একটু ওয়াই লিখেন, ইয়েস লিখেন। হ্যাঁ, ওকে ঠিক আছে, আমরা সামনে যাই। এটা দেখেন 0.1 মোলার। আচ্ছা এবার পিএইচে আসছি, মজার মেথ। হ্যাঁ,
পিএইচ। আচ্ছা, পিএইচে যাওয়ার আগে আমরা একটু পড়াশোনা করে আসি আগের মতো। আচ্ছা, একটু খেয়াল করবেন, অংশ খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আপনার লাগবে। হ্যাঁ, ধরেন একটা ওয়াটার লিখলাম, এখানে আমরা 3টা টপিক কভার করব। ওয়াটার প্লাস আরেকটা ওয়াটারকে ভেঙে লিখলাম, সমস্যা তো নেই। আচ্ছা, আপনাদের কি মনে আছে ব্রনস্টেড লাউরি মতবাদ? এ ফাজিলগুলা এখানে হচ্ছে বকবক শুরু করছে, ক্লাসে মনোযোগ না দিয়ে। ক্লাসে মনোযোগ দিও। হ্যাঁ, আচ্ছা দেখো, ব্রনস্টেড লাউরি মতবাদটা কি তোমাদের মনে আছে? কারা অ্যাসিড কারা বেস? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী যারা হচ্ছে প্রোটন দান করতে পারে তারা অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষার, তাই না? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে এটা আমরা জানি। তাহলে আমি মনে করলাম এই পানিটা অ্যাসিড হিসেবে কাজ করবে, এই পানিটা হচ্ছে আমার অ্যাসিড হিসেবে কাজ করতেছে ধরে নিলাম। কিভাবে? তাহলে সে কি প্রোটনটা দান করবে তারে, প্রোটন যদি তাকে দিয়ে দেয় তাহলে আমি কি পাবো এখান থেকে? হাইড্রোনিয়াম আয়ন পাবো, H3O পজিটিভ আর হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস, এটা পাবো। তাহলে দেখো এই পানিটা আমার কি হিসেবে কাজ করছে? এই পানিটা হচ্ছে আমার অ্যাসিড হিসেবে কাজ করছে, যেহেতু সে প্রোটন ত্যাগ করছে। আর যে পানিটা হচ্ছে প্রোটনটাকে গ্রহণ করছে সেই পানিটা আমার বেস হিসেবে কাজ করছে বা ক্ষার হিসেবে কাজ করছে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই, এই অ্যাসিড থেকে আমি এখানে কোন অংশটা পাইছি? হাইড্রোক্সিল অংশটা পাইছি। তাহলে অ্যাসিড থেকে আমি যে অংশটা পাবো সেটা তার কি বলতো? কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। তাহলে এই হাইড্রোক্সিলটা কি? এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস, অনুবন্ধী ক্ষার। ক্লিয়ার? এটা তার অনুবন্ধী ক্ষার। অন দ্য আদার হ্যান্ড আমি এই বেস থেকে কোন অংশটা পাইলাম? এই হাইড্রোনিয়াম অংশটা পাইলাম, হাইড্রোনিয়াম অংশটা পাইলাম। তাহলে বেস থেকে যেটা পাবো সেটা তার অনুবন্ধী অ্যাসিড, তাহলে এই হাইড্রোনিয়াম আয়নটা কি? তার অনুবন্ধী অ্যাসিড, বুঝতে পারছো এটুকু? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, অনুবন্ধী ক্ষারের মধ্যে অবশ্যই তার অ্যাসিড থেকে একটা প্রোটন কম থাকে, আর অনুবন্ধী অ্যাসিডের মধ্যে অবশ্যই তার ক্ষার থেকে একটা প্রোটন বেশি থাকে। আশা করি বুঝাইতে পারলাম। আচ্ছা, গেল এটা যদি বুঝে থাকো, এই অংশটা যদি বুঝে থাকো, একটু সামনে আসি। এখন আমরা কি করতে পারি? আমরা যদি এখান থেকে পানির আয়নিক গুণফলটা বের করি, এখান থেকে যদি আমি ক্যাসি বের করি তাহলে কি হবে? ক্যাসির মানটা যদি বের করতে চাই তাহলে ক্যাসি, এই বিক্রিয়ার জন্য ক্যাসি হবে কি বলতো? উপরে যাবে কি? উৎপাদ কে আছে? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আর হচ্ছে হাইড্রোক্সিল, তাই তো? আর নিচে আছে কে বলতো? ওয়াটার, দুইটাই আছে ওয়াটার, তাহলে ওয়াটার স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাই তো? এখন যদি আমি আর গুণ করি, ক্যাসি আর এই ওয়াটারকে গুণ করে দিই, সেটা আমি কি পেয়ে যাব? KW, পানির আয়নিক গুণফল, ইজ ইকুয়াল টু কি থাকবে? হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন। এটা হচ্ছে কি? পানির আয়নিক গুণফল। এই KWটা কি ভাইয়া? KWটা হচ্ছে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল 25 ডিগ্রিতে এটার একটা ভ্যালু আছে, কত মনে আছে তোমাদের? 1 × 10⁻⁻14। এটা কত ডিগ্রিতে ভাইয়া? 25 ডিগ্রিতে। এখন পানি কি জানি আমরা? ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, যতটা প্রোটন যায় ততটা হাইড্রোক্সিল যায়। তাহলে এই দুইটাকে আমরা সেম ধরতে পারি, আমরা কি ধরতে পারি? একটা ওয়াটারের মধ্যে যতটা হাইড্রোনিয়াম আয়ন থাকবে ততটাই কি হাইড্রোক্সিল আয়ন থাকবে, তাই না? সেজন্য এটাকে আমি x ধরে নিলাম, x ধরলাম সুবিধার্থে। তাহলে এখানে কি হবে ভাইয়া? KW is equal to x squared is equal to 1 × 10⁻⁻14 হবে। তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে x is equal to কি হবে? √KW is equal to 1 × 10⁻⁻7 হয়ে যাবে রোড করলে, তাই না? আর এই x মানেই যেন কি? x মানে কি? হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন অথবা হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন, তাই তো? তাহলে এইটা অনেকবার পরীক্ষা আসছে যে 25 ডিগ্রিতে পানির আয়নিক গুণফলের মান কত, অথবা 25 ডিগ্রিতে হাইড্রোনিয়াম আয়নের মান কত, অথবা 25 ডিগ্রিতে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত? 1 × 10⁻⁻7। ক্লিয়ার কি?
আশা করি এটুকু বুঝছো। এটা কতবার তোমরা যদি হাজারিনেক্সের বইয়ের বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, যেগুলো মানে অধ্যায় শেষে দেওয়া আছে, এটার 4টা এমসিকিউ থেকে 5টা এমসিকিউ পাবে এই ধরনের। সো আশা করি এটুকু বুঝছো। এখন এই সমীকরণটার মধ্যে আমি যদি মাইনাস লগ করি, এই সমীকরণটার মধ্যে আমি যদি মাইনাস লগ করি, আমার সমীকরণটা কি ছিল ভাইয়া? KW ইজ ইকুয়াল টু হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন ইন্টু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ইন্টু ইকুয়াল 1 × 10⁻⁻14, এটা ছিল, তাই না? এখন পুরাটার মধ্যে যদি আমি মাইনাস লগ করি তাহলে কি হবে? মাইনাস লগ অফ KW হবে ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়ন হবে, যেহেতু লগ করতেছি গুণ অবস্থা থাকলে পজিটিভ হয়ে যায়, আর এই পাশে গেছে মাইনাস লগ করবো, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল ইকুয়াল মাইনাস লগ 1 × 10⁻⁻14, শেষ। এখন যা সেখানে যদি সিম্পলিফাই করি, এটাকে যা সিম্পলিফাই করি তাহলে কি হবে? আচ্ছা, কোনো একটা মনে রাখবা, ধরো মাইনাস লগ অফ পি এক্স, এটার মান কি হবে? পি এক্স, অথবা মাইনাস লগ অফ কিউ, এটার মান কি হবে? কি পি কিউ। ক্লিয়ার? তাহলে এখানে মাইনাস লগ অফ KW, এটার মানটা কি হবে ভাই? পি KW। বুঝতে পেরেছো? আর মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়ন অথবা হাইড্রোজেন আয়ন, তাহলে এটা কি পিএইচ, প্লাস মাইনাস লগ অফ হাইড্রোক্সিল, এটা কি পিওএইচ, ইকুয়াল এটা মাইনাস লগ অফ 1 × 10⁻⁻14, -14 সামনে আসবে, মাইনাস মাইনাস প্লাস, লগ 10/1, 10 এর মান কত? 1। তাহলে এই হচ্ছে আমার একটা ফর্মুলা দাঁড় করাইলাম। PKW এর মান কত? 14, অথবা PH প্লাস POH ইজ ইকুয়ালস টু 14, এটাই কি PKW। ক্লিয়ার? আর PH মানে কি? PH মানে মাইনাস লগ অফ হাইড্রোজেন অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, আর POH মানে কি? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ফর্মুলাগুলো, কিভাবে আসছে এটা একবার দেখাই দিছি, রিকল করাই দিছি। আচ্ছা, এখন এগুলো সব কার জন্য? স্ট্রং অ্যাসিডের জন্য, স্ট্রং বেজের জন্য। এখন দুর্বল অ্যাসিড যদি হয় তখন কি হবে? দুর্বল অ্যাসিডের জন্য ধরো একটা দুর্বল অ্যাসিড কারে ধরলাম, HA, এটা কিভাবে ভাঙে? H প্লাস A মাইনাস, তাই না? তাহলে এটা যদি ইনিশিয়ালি 1 মোল ধরি বা ঘনমাত্রা 1C ধরলাম, তাহলে এটা কত? 0 0। এখান থেকে ধরলাম আলফা পরিমাণ যাচ্ছে, আলফা -1 - আলফা × C, এখানে কি হবে? আলফা C × আলফা C। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমি ক্যাসি বের করতে চাই তাহলে কি হবে ভাইয়া? সরি, যেহেতু অ্যাসিড আমি কে বের করব, অ্যাসিডের আয়নিক গুণফল যদি বের করতে চাই, উপরে যাবে কি? আলফা স্কয়ার, আলফা C × আলফা C, গুণ করলে কত হবে? আলফা স্কয়ার × C স্কয়ার ডিভাইডেড বাই 1 - আলফা × C। তাহলে একটা C করতন, তাহলে কে সমান সমান কি থাকতেছে ভাইয়া? আলফা স্কয়ার C ডিভাইডেড বাই 1 - আলফা থাকতেছে। যেহেতু আলফার মান কি খুবই মানে ক্ষুদ্র, দুর্বল স্থিতি খুবই কম মাত্রায় বিয়োজিত হয়, সেজন্য এটাকে কত ধরা যায়? 0 ধরা যায়। তাহলে কত? 1 থাকবে। তাহলে আলটিমেটলি থাকতেছে কে ইজ ইকুয়ালস টু আলফা স্কয়ার C। এখান থেকে যদি আমি আলফা মান বের করি কি হবে? √K/C। বুঝতে পেরেছো? কিন্তু আমি এটা বের করে লাভ কি? আমার তো লাগবে পিএইচ বের করব। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ফর্মুলা কি? আলফা × C, তাই তো? এখন আলফার মান যদি বসাই, √K/C × C। তাহলে একটা সি এর জন্য √C কয়টা লিখতে পারি? 2টা √C লিখতে পারি। তাহলে কি লেখা যায় বলো তো? √K/C × √C × √C। তাহলে একটা √C কাটা, তাহলে থাকতেছে আলটিমেটলি কি বলো তো? থাকতেছে আলটিমেটলি হচ্ছে √K/C, K/C। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে গেলে তো শেষ। তাহলে পিএইচ কি হবে? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বুঝতে পারলা? আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মান কত? √আলফা × C, মাইনাস লগ অফ √আলফা × C, সরি √K/C। শেষ। পেজ বের করে ফেললাম। এটা হচ্ছে দুর্বল অ্যাসিডের জন্য। তো একদম সেম প্রসিডিউর কার জন্য? এগুলো কার জন্য বললাম? দুর্বল অ্যাসিড। কার জন্য বললাম? দুর্বল অ্যাসিড, তাই না? এগুলো বললাম দুর্বল অ্যাসিড। এখন সেম ভাবে আমি যদি দুর্বল ক্ষার বলি তখন কি হইতো? দুর্বল ক্ষার সেটা হইতো KB ইজ ইকুয়ালস টু আলফা স্কয়ার C। তাহলে আলফার মান কি হইতো? √KB/C। বুঝলা? আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি হইতো তখন ভাইয়া? আলফা × C,
ক্লিয়ার? আলফা ইন্টু সি, তাহলে পিএইচ কি হইতো? আলফার মান যদি বসাই তাহলে আলটিমেটলি কি হইতো? হ্যাঁ আচ্ছা, আলফার মান যদি বসাইতাম তখন কি হইতো? রুট ওভার ক্যাবি ইন্টু সি। তখন পিইউএসটা কি হইতো ভাইয়া? পিইউএসটা হইতো মাইনাস লগ অফ রুট ওভার ক্যাবি ইন্টু সি। বুঝলা? এই হচ্ছে শেষ। দুর্বল স্থির দুর্বল ক্ষারের জন্য সব ক্লিয়ার দেখাই দিছি। এখন যদি ম্যাথে যাই, না পারলে দাঁত ফালাই দিব। ওকে ওকে আচ্ছা আচ্ছা, বাফার আরেকটা বাকি আছে, বাফার দ্রবণ। বাফার দ্রবণের পিএইচ বের করার ফর্মুলা কি? বাফার দ্রবণের পিএইচ এর ফর্মুলা হচ্ছে এটা, পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। এটা হচ্ছে বাফার দ্রবণের পিএইচ এর ফর্মুলা। এতক্ষণ যা যা পড়ালাম এটার উপর বেস করেছে এই প্রশ্নের আনসার না পারলে এখন পিরাবো। দেখো কি বলছে, 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মানে কি? ইথানোয়িক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিড। এটার সাথে সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট, লবণ কি 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট আছে। ওকে, মিশ্রিত করলে দ্রবণের পিএইচ এর মান কত? তাহলে বাফার দ্রবণ বুঝতেছি, একটা অ্যাসিড আছে একটা লবণ আছে, সো বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণের পিএইচ এর ফর্মুলা কি? পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ ঘনমাত্রা অফ সল্ট ঘনমাত্রা অফ অ্যাসিড। আচ্ছা, এখানে মূল সংখ্যার ঘনমাত্রা দুইটা দিয়ে ম্যাথ করা যায়। হ্যাঁ, এখন দেখো তো পিকে মানে কি? মাইনাস লগ অফ কে, তাই তো, প্লাস লগ সল্টের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1, আর অ্যাসিডের ঘনমাত্রা 0.1। তাহলে কত হবে? 0.1 ডিভাইডেড বাই 0.1। তাহলে এটার মান তো 1 লগ 1 হয়ে গেছে, তাহলে এটার মান তো 0। তাহলে এটার মান কত আসতেছে? 0। আর মাইনাস লগ অফ কে, কে এর মান দেখো দেয়া আছে 1 × 10⁻⁻5 দেয়া আছে। তাহলে কি হবে? মাইনাস লগ অফ 1 × 10⁻⁻5 প্লাস 0। তাহলে -5 সামনে চলে আসবে, মাইনাসে মাইনাসে +5। আর লগ 10/10 এর মান 1 এর মান কত? 0। বুঝতে পারছো? লগ 10 ইয়ার মান কত? 0। তাহলে পিএইচ এর মান কত আসতেছে? 5 আসতেছে। উত্তর কই? 5। উত্তর হচ্ছে আমার 5। তোমরা ক্যালকুলেটর চাপলেও হয়ে যাবে, ক্যালকুলেটর চেপে বের করতে পারো। আমি তো এইভাবে করে ফেললাম। বুঝছো কি একটু জানাবা? বুঝছো কিনা একটু জানাও। সোজা কথা, এখানে একটা ট্রিক্স আছে। হ্যাঁ, এখানে একটা ট্রিক্স আছে। যখন তোমার অ্যাসিড এবং লবণের ঘনমাত্রা সেম থাকবে, কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। যখন অ্যাসিড এবং লবণ এই দুইটার ঘনমাত্রা সেম থাকবে, দুইটার ঘনমাত্রা সেম থাকবে অথবা মূল সংখ্যা সেম থাকবে, যখন এই দুইটার ঘনমাত্রা অথবা মূল সংখ্যা সেম থাকবে, তখন তার পিএইচ কি হবে? তখন তার পিএইচ হচ্ছে পিকে। তখন তার পিএইচ এর মানটাই কি? পিকে এর সমান। তখন তার পিএইচ এর মানটা কার সমান? পিকে এর সমান। বুঝতে পারলা? তাহলে আমি দেখে ফেলছি এটার ঘনমাত্রা কত? 0.1, 0.1। তাহলে ওটা আমার বাদ, তাহলে এইটুকুনি আমার কাজই নেই। তখন তার পিএইচ কি হবে? পিকে এর সমান। তাহলে পিকে এর মানটা কিভাবে বের করব? পিকে মানে কি? মাইনাস লগ অফ কে। কে এর মান বলছে মাইনাস লগ 1 × 10⁻⁻5। তাহলে মাইনাস মাইনাস +5। বুঝলা? পিএইচ এর মান কত? 5। শেষ। +5 দেওয়া লাগে না? 5। পিএইচ এর মান কত? 5। শেষ। এইটুকু তথ্য খেয়াল রাখবা। ওকে ওকে, এবার সামনে আসো। এটার অনুবন্ধী ক্ষার কোনটা? আচ্ছা, মজার জিনিস, একটু আগে পড়ায় আসছিলাম অনুবন্ধী অ্যাসিড ক্ষারের ব্যাপারটা। কই গেল? একটু আসি, এই যে কই গেল, এই যে এখানে বলছিলাম অনুবন্ধী কার? অনুবন্ধী অ্যাসিড ক্ষার, তাই না? আচ্ছা, এখানে আরেকটা নোট লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে এটা, মনে রাখবা। অনুবন্ধী অ্যাসিড, প্রথমে লিখবো অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী বেজ। আচ্ছা, মনে রাখবো অনুবন্ধী অ্যাসিডে কি থাকবে? একটি প্রোটন বেশি, একটি প্রোটন বেশি, এটা মনে রাখবা। আর অনুবন্ধী ক্ষারের মধ্যে কি থাকবে? একটি প্রোটন কম। কার কাছ থেকে? অনুবন্ধী অ্যাসিড কার হবে? ক্ষারের। আর অনুবন্ধী বেজ কার হবে? অ্যাসিডের। ওইটা থেকে একটি প্রোটন বেশি একটি প্রোটন কম। এটা এখন আমরা ইমপ্লিমেন্ট করি, চলো।
এই প্রশ্নটার মধ্যে আসো। এখানে কি বলছে দেখো তো, HPO2 এর অনুবন্ধী ক্ষার কোনটা? দেখো তাহলে এটা একটা অ্যাসিড, যদি অ্যাসিড হয় সেজন্যই তো অনুবন্ধী ক্ষারটা পাবো। কি বলছি, অনুবন্ধী ক্ষার বের করতে হবে। তাহলে অনুবন্ধী ক্ষারের মধ্যে অবশ্যই তার অ্যাসিড থেকে একটা প্রোটন কম থাকবে। তাহলে এখানে আছে হাইড্রোজেন একটা, তাহলে এখানে হাইড্রোজেনই থাকবে না। উত্তরটা কি হবে ভাইয়া? PO4 3 মাইনাস, এখানে 2 মাইনাস ছিল, একটা প্রোটন চলে গেছে, 3 মাইনাস হয়ে গেছে। দেখো তো এটা কই আছে, PO4 3 মাইনাস হয়েছে, পাইছো? PO4 3 মাইনাস, শেষ। বুঝছেন আপনারা? যদি এটার অনুবন্ধী অ্যাসিড চাইতো, যদি এটার অনুবন্ধী অ্যাসিডটা চাইতো তখন কি করতাম? এটার অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড যদি চাইতো সেটা কি হইতো? একটা প্রোটন বেশি হইতো, এখানে প্রোটন একটা, তাহলে দুইটা হয়ে যেত, H2PO4 -1 হইতো। বুঝলা? H2PO4 -1 হয়ে যেত। এটা হইতো তার অনুবন্ধী অ্যাসিড। আর ক্ষার কি একটা প্রোটন কম, এই H তো একটা ছিল, এটাও থাকবে না, একটা মাইনাস বেড়ে যাবে। বুঝছেন? ওকে, আশা করি বুঝাইতে পারলাম। এবার এটা বলো তো, 0.4 মোলার ইথানল কিছু 0.4 মোলার সোডিয়াম অ্যাসিটেট। দেখো 0.4 মানে ঘনমাত্রা সেম, তাহলে তার পিএইচ কি হবে? পিকে এর সমান। তার পিএইচ কি হবে? পিএইচ ইজ ইকুয়াল টু পিকে, শেষ। তাহলে পিকে মানে কি? মাইনাস লগ অফ কে। কে এর মান দেয়া আছে মাইনাস লগ, কে এর মান কত? 1 ইন্টু 10⁻⁵। তাহলে পিএইচ এর মান কত? 5, শেষ। বুঝলা? একটা ম্যাথই দুইবার আসছে, বুঝছো? বুঝছেন? জানাবেন একটু। ওকে, এগুলা প্রশ্নে আসলে ভুল করা যাবে না আপনাদের, বুঝছেন? এবার আসো, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কোনটা ব্যবহৃত হয়? প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণ হিসেবে সোডিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা হয়, তাই না? আমরা তো জানি সোডিয়াম ক্লোরাইড দিয়ে কী করা হয়? প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণ করা হয়ে থাকে। এটা কি বুঝছেন আপনি? একটু জানাবেন তো। কই গেলাম? এই যে, ওকে, পরের প্রশ্নে আসো। দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, পিওএইচ জানতে চাইছে। তাহলে আমার হাইড্রোজেন আয়ন দেওয়া আছে, তাহলে কি আমি পিওএইচ পাবো না পিএইচ পাবো? অবশ্যই পিএইচ পাবো। তাহলে পিএইচ মানে কি? পিএইচ মানে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 1 ইন্টু 10⁻⁴। তাহলে এখানে পিএইচ এর মান কত পাচ্ছি? -4 হয়ে যাবে। পিএইচ এর মান 4, কিন্তু আমার জানতে চাই পিওএইচ। তাহলে আমরা কি জানি ভাইয়া? আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। তাহলে পিওএইচ ইজ এর মান কত হবে? 14 - 4 ইজ ইকুয়ালস টু 10। উত্তর হবে 10। কত হবে? 10। আছে কি 10? না থাকলে তো শেষ। এই যে আছে তো 10। ক্লিয়ার? ওকে, মজা হইল। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, কতবার আসছে? এডমিশনে কতবার আসে, আর এইচএসসিতে তো অহরহ আসে প্রশ্নটা। নিচের কোনটি বাফার দ্রবণ তৈরি করবে? আচ্ছা, বাফার দ্রবণের শর্ত কি? অ্যাসিড বাফার নিয়ে কথা বলি। হ্যাঁ, বাফার দ্রবণের শর্ত, অ্যাসিড বাফারের জন্য বাফার দ্রবণ। বাফার দ্রবণের 1 নম্বর শর্ত একটা কি? মৃদু অ্যাসিড লাগবে। কি বললাম? মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। পরবর্তীতে 2 নম্বর শর্ত কি? ওই মৃদু অ্যাসিড প্লাস স্ট্রং বেস, স্ট্রং ক্ষার বা শক্তিশালী ক্ষারের বিক্রিয়া ঘটে একটা লবণ তৈরি করতে হবে, লবণ।
আর বাফার দ্রবণে কে কে থাকবে? বাফার দ্রবণে থাকবে অতিরিক্ত অ্যাসিড, এখানে এই লবণ তৈরি করার পরে অতিরিক্ত অ্যাসিড থাকা লাগবে, আর বাফার দ্রবণে থাকবে অতিরিক্ত অ্যাসিড আর হচ্ছে লবণ, এই দুইটা মিলে হচ্ছে বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে দেখো তো কি কি আছে, এটা একটা মৃদু অ্যাসিড, এটা একটা শক্তিশালী ক্ষার, তাহলে এটা কি বাফার দ্রবণ তৈরি করবে না। এটা একটা মৃদু অ্যাসিড, এটা একটা মৃদু অ্যাসিডের লবণ, বুঝলাম? তাহলে বাফার দ্রবণ তৈরি করবে কি? এটা। তাহলে এগুলা কেন করবে না? এটা একটা সবল ক্ষার, এটা একটা ক্ষার, এটাও করবে না। এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, সবল ক্ষার সবল অ্যাসিড, এটাও করবে না, এটাও করবে না, বুঝলা? এটা কিভাবে হয়েছে জানো? দেখো মৃদু অ্যাসিডটা কি ছিল? CH3COOH, এটা একটা সবল ক্ষারের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে লবণ তৈরি করবে একটা CH3COONA, সোডিয়াম ইথানয়েড তৈরি করলো। তাহলে বাফার দ্রবণে কে কে থাকবে ভাইয়া? আচ্ছা, বাফার দ্রবণে থাকবে হচ্ছে এই অ্যাসিড, মৃদু অ্যাসিড আর হচ্ছে এই লবণটা মিলে বাফার দ্রবণটা তৈরি করবে। এখন বাফার দ্রবণের কিন্তু ক্রিয়া কৌশল তোমাদের পরীক্ষায় আসে, মনে আছে? বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কিভাবে করে দেখো তো। অ্যাসিডটা থাকবে CH3COOH, অ্যাসিডটা থাকবে, আর লবণটা থাকবে CH3COONA, এই দুইটা জিনিস থাকবে। এখন এটা ভেঙে কি তৈরি করবে? H+ আর হচ্ছে CH3COO-, আর এখানে কি তৈরি করবে? সোডিয়াম প্লাস CH3COON। একটা জিনিস কি খেয়াল করছো? এখানে একটা কমন আয়ন আছে না? একটা কমন আয়ন আছে না এখানে? এই যে একটা কমন আয়ন পাইছো? কমন আয়ন ইফেক্টের ফলে কি হয়? মূল দ্রবণের দ্রাব্যতা কমে যায়। এখন যদি এটার মধ্যে সামান্য পরিমাণ তুমি কি যোগ করো? অ্যাসিড যোগ করো, H+ যোগ করো, তাহলে সেটা কি করবে? এই অ্যাসিটেড আয়নের সাথে যুক্ত হয়ে এই অ্যাসিডটা তৈরি করবে। এখন তোমাদের মনে হইতে পারে ভাই এখানে তো অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে তো পেজ চেঞ্জ হওয়ার কথা, তাহলে মূল দ্রবণের না দ্রাব্যতা কমে গেছিল, সেটাকে জাস্ট নিউট্রালাইজ করে। যদি তুমি হাইড্রোক্সিল বা ক্ষার যোগ করো, তখন এটার সাথে বিক্রিয়া করে ওয়াটার তৈরি করবে। সেই জন্য বাফার দ্রবণে পিএইচ এর কি হয় না? কোনো চেঞ্জ হয় না। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, 5 নাম্বার চ্যাপ্টার থেকে এই টেবিলটা তোমার ভালো করে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে জানো? কার মধ্যে বেশি আছে, কার মধ্যে কম আছে। প্রথমে আসো একটা একটা করে দেখি আমরা। প্রথমে কি দেখব? দেখো প্রথমে দেখব এই যে এটা, মানে পানির পরিমাণ কার দুধে সবচেয়ে বেশি। দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো, পানির পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে এটার মধ্যে, এটা হচ্ছে গাভীর দুধে। কত? 87.8%। তাহলে গাভীর দুধে হচ্ছে পানির পরিমাণ সবচেয়ে বেশি। এবার আসো পানির পরিমাণ সবচেয়ে কম, শুধু দুইটা করে মনে রাখবো, সবচেয়ে বেশি কার, সবচেয়ে কম কার। সবচেয়ে কম আছে পানির পরিমাণ কই দেখো তো, সবচেয়ে কম আছে হচ্ছে 82.0। ভেড়ার দুধের মধ্যে পানির পরিমাণ হচ্ছে সবচেয়ে কম। ক্লিয়ার? শেষ এটা। এবার সে চর্বির পরিমাণ, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে মহিষের দুধে, কত? 7.4। আর চর্বির পরিমাণ সবচেয়ে কম কোথায় যায় বলো তো? গাভীর দুধে, কত? 3.9। এটা মনে রাখা লাগবে। পরে আসো প্রোটিন, প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি কোথায় দেখো তো? প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে তোমার ভেড়ার দুধে, বুঝছো? আর প্রোটিনের পরিমাণ সবচেয়ে কম কোথায়? মানুষের মধ্যে, কত? 0.9% হইল। পরে আসো লেকটোজেন, লেকটোজেন সবচেয়ে বেশি কোথায়? মানুষে, 7.1%। আর সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হচ্ছে ওটের দুধে, 3.3 লেকটোজেনের পরিমাণ। এবার আসো খনিজ উপাদান লাগবে না, ভিটামিনটা লাগবে। ভিটামিন তো আছে, আর শক্তি, যার মধ্যে চর্বি বেশি, মহিষে চর্বি বেশি, শক্তিও মহিষে বেশি। চর্বির পরিমাণ কার কম? গাভীতে। শক্তিও কার সবচেয়ে কম কোথায়? গাভীতে। শেষ। বুঝতে পারলা? এই চার থেকে কি কি পড়া লাগবে আমি কিন্তু সব দেখাই দিচ্ছি, এই চার থেকে কি কি পড়া লাগবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসেন, দুধের প্রোটিন কোনটি? দুধের প্রোটিনকে কি বলা হয়? কেজিন বলা হয়, জানেন তো? দুধের প্রোটিনের নাম কি? কেজিন বা কেসিনও বলতে পারেন। দুধের প্রোটিনের নাম কি? কেসিন, মনে রাখতে হবে। এবার আসো, কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালোরি সবচেয়ে বেশি? একটু আগে দেখাইছি, যার চর্বি বেশি তার শক্তি বেশি। মহিষের চর্বি বেশি, শক্তি বেশি, 110। তাহলে মহিষের দুধের কি? শক্তি বেশি। পরে আসেন, দুধ হচ্ছে কি? দুধ হচ্ছে একটা ইমালশন। দুধ হচ্ছে একটা ইমালশন। দেখেন আপনার বইয়ের মধ্যে সাসপেনশন, ইমালশন, কলয়ের একটা পার্ট আছে, ওই অংশটা ভালো করে পড়বেন আপনারা, ওইটা ভালো করে পড়া লাগবে।
পরে আসেন। আচ্ছা, গ্লাস ক্লিনার আর টয়লেট ক্লিনার। প্রথমে আসে গ্লাস ক্লিনার, পরীক্ষা আসে প্রায়। আচ্ছা, গ্লাস ক্লিনার হচ্ছে মৃদু ক্ষার ইউজ করা হয়। স্ট্রং বেস কেন, স্ট্রং ক্ষার কেন ইউজ করা হয় না? স্ট্রং ক্ষার ইউজ করা হয় না সেই জন্য যেন, কারণ হচ্ছে গ্লাসকে ক্ষয় করে ফেলবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে গ্লাস ক্লিনারের মেইন উপাদান কি? অ্যামোনিয়ার দ্রবণ, 28% অ্যামোনিয়ার দ্রবণ। এই যে 28% অ্যামোনিয়ার দ্রবণ, এটা হচ্ছে মেইন উপাদান। আচ্ছা, তারপর হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট ইউজ করা, আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করে, কোনটা কেন? সারফেস অ্যাক্টিভ এজেন্ট অথবা সারফেক্টেন্ট হিসেবে কি ইউজ করা হয়? সোডিয়াম লরাইল সালফেট। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল কেন ইউজ করে? কাচে কোনো পানি যেন লেগে না থাকে, এটা একটা উদ্দেয়ী পদার্থ। ইম্পর্টেন্ট হচ্ছে সুগন্ধি হিসেবে পারফিউম ইউজ করা হয়, পানি ইউজ করা হয়। আচ্ছা, ইথিলিন গ্লাইকল কম উদ্দেয়ী, কাচের গায়ে লেগে থাকে। আর হচ্ছে টেট্রাসোডিয়াম পাইরুফসফেট, পানির ক্ষরতা নিরোধক। ধরো তুমি যে পানিটা দিয়ে কাজটাকে ধুইতেছো, ওই পানির মধ্যে তো ক্ষরতা থাকতে পারে, সেটাকে ডেস্ট্রয় করে কে? টেট্রাসোডিয়াম পাইরুফসফেট, এটা মনে রাখা লাগবে। পরে সে টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনারের মেইন উপাদান কি? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তারপর সোডিয়াম লয়াল সালফেট সারফেস অ্যাক্টিভ এজেন্ট হিসেবে ইউজ করা হয়। সোডিয়াম হাইপোক্লোরাইড বা ব্লিচিং, এটা দিয়ে কি করা হয়? যে ব্লিচিং এজেন্ট হিসেবে জীবাণুনাশক এবং হচ্ছে দুর্গন্ধনাশক এবং দাগনাশক, ব্লিচিং এজেন্ট হিসেবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ইউজ করা হয়। আর ফেনল কি দেখো তো, ফেনল কি কাজে ইউজ করা হয়? ফেনল মূলত দুর্গন্ধনাশক এবং জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়ে থাকে। এই হচ্ছে টয়লেট ক্লিনার আর গ্লাস ক্লিনারের কথাবার্তা। আর এখান থেকে তো মেন পার্ট তো তোমরা জানোই কোনটা, ওই যে ভিনেগার প্রস্তুতি, ওইটা তো আর দেখালাম না, এটা সবাই দেখায়, বারবার পড়ছো সবাই, সেজন্য এটা আর দেখালাম। যেগুলো কম পড়া হয়েছে সেগুলোই দেখালাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যা যা পড়ালাম এইগুলো যদি ভালো করে পড়ো ভাই, মোটামুটি এগুলোর মধ্যে আসবে। তো সকলে হচ্ছে ক্লাসটা করবা। এখন তোমরা বোর্ড কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করবা, যে নিজে মানে সলভ করতে পারতেছো কিনা, যেগুলো বোঝানোর টপিক। মুখস্থগুলো তো মুখস্থ করাই লাগবে, যেগুলো তোমার কনসেপচুয়াল ওগুলো তুমি ভালো করে পারতেছো কিনা। সকলে ভালো থাকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো কোশ্চেন যদি থাকে সেটা করতে পারো। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে আমি হচ্ছে ক্লাসটা অফ করে দিচ্ছি।